তো এই হচ্ছে মন্দিরের দর্শন করার পর এই পথ দিয়ে তোমরা বেরিয়ে যাবে। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি তোমাদের সূর্য, স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ সূর্যের চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে আরও একটি নতুন ভ্রমণ যাত্রায়। আজ 12ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। এখন বাজে ঘড়িতে সকাল 6টা 5 মিনিট। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আজকে তোমাদেরকে দর্শন করাবো ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখন আমি রয়েছি নাসিক রোড রেলওয়ে স্টেশনের অপোজিটের একটি হোটেলের সামনে। এখান থেকে বাস ধরে আমি যাব ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। হচ্ছে আমার হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের গায়ে হচ্ছে বাস স্ট্যান্ড। মানে কি বলবো, হাঁটা পথে মিনিট 5 হাঁটতেও লাগবে না, এত কাছে বাস রয়েছে। তো চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক। বাস স্ট্যান্ডে গিয়ে কোন বাস ধরে কিভাবে কত কম সময়ে কত টাকায় তোমরা ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে পৌঁছাতে পারবে সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। এই হচ্ছে পুনে রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বার, আর তার গায়ে হচ্ছে এই বাস স্ট্যান্ড। নাসিক রোড রেল স্টেশনের গায়ে হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা এখন যাব ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করতে। এই 245 নম্বর বাস যায়, বাসে উঠে পড়লাম। সকাল 6টা 25 মিনিটে বাস স্ট্যান্ডে প্রবেশ করার সাথে সাথেই ত্রম্বকেশ্বর যাওয়ার বাস পেয়ে গেলাম। 245 নম্বর বাস নাসিক রোড রেলওয়ে স্টেশনের সামনের বাস স্ট্যান্ড থেকে তোমরা 245 নম্বর বাস ধরে ত্রম্বকেশ্বর মন্দির যাওয়ার বাস পেয়ে যাবে। সেই বাসে উঠে পড়েছি। তো চলো ত্রম্বকেশ্বরের মন্দিরের সামনে যাওয়া যাক। কি হচ্ছে ত্রম্বকেশ্বর যাওয়ার বাসের টিকিট, 3 জনের ভাড়া পড়লো 210 টাকা। বাসে করে ত্রম্বকেশ্বর মন্দির যাওয়ার পথে তোমাদেরকে এই ত্রম্বকেশ্বর মন্দিরের ইতিহাস গল্পের আকারে তোমাদেরকে বলছি। ত্রম্বকেশ্বর মন্দিরের ইতিহাস গল্পের আকারে শুনতে থাকো। শুরু করছি ত্রম্বকেশ্বর মন্দিরের গল্প। শিবপুরাণ অনুযায়ী একদা ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠ কে তা নিয়ে দুজনের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। সেই বিবাদ সন্তোষজনক পরিণতিতে না পৌঁছে চলতেই থাকলে মহাদেব তখন একটি আলোক রশ্মির স্তম্ভরূপে তাদের দুজনের মাঝখানে প্রকট হন। ব্রহ্মা এবং বিষ্ণু কেউই সেই আলোক স্তম্ভের আদি এবং অন্ত খুঁজে পাননি। শেষমেশ তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে এই দিব্য জ্যোতি হচ্ছে শ্রেষ্ঠতম। এইভাবেই জ্যোতির্লিঙ্গের ধারণাটি উদ্ভব হয়। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গকে ঘিরে নানা রকম কিংবদন্তি প্রচলিত রয়েছে। সেই কিংবদন্তিগুলি মূলত ঋষি গৌতমকে ঘিরেই। একসময় ব্রহ্মগিরি পর্বতে দীর্ঘকাল ধরে জলের অভাব দেখা গিয়েছিল। জীবকুল জলের অভাবে শুকিয়ে প্রাণ হারায়। চতুর্দিকে খরা দেখা যায় এবং অনেকে সেই স্থান পরিত্যাগ করে। ঋষি গৌতম তখন জলের জন্য তপস্যা শুরু করেন। দীর্ঘদিন ধরে তপস্যা করে তিনি বরুণ দেবকে সন্তুষ্ট করেছিলেন। বরুণ দেব তাকে বর প্রার্থনা করতে বললে ঋষি গৌতম বৃষ্টি চেয়েছিলেন। তখন বরুণ দেব গৌতমকে একটি গর্ত খনন করতে বললেন এবং তা জল ভরে দিলেন। বললেন এই জল অক্ষয় হয়ে থাকবে এবং সেখানে তীর্থ হবে। সেইখানে পুষ্করিণী হওয়ায় ঋষিরা যারা চলে গিয়েছিলেন তারা পুনরায় ফিরে এসে স্বচ্ছন্দে জীবনযাপন করতে থাকেন। শুষ্ক মাঠে পুনরায় সবুজ শস্য ফলে সেই জলাশয় থেকেই সকলে জল নিয়ে তাদের নিত্যকর্ম সম্পন্ন করতেন।
ঋষি পত্নীরা সেখান থেকে জল নিয়ে আসতেন এবং গৌতমের পত্নী অহল্যাও তাদের সাথে জল নিয়ে আসতেন, কিন্তু অহল্যার মধুর বাক্য কিছু ঋষি পত্নীদের সহ্য হতো না, কারণ অহল্যার স্বামীর তপস্যাতেই সেই জলাশয় নির্মিত হয়েছিল। ফলে প্রবল ঈর্ষা জন্মেছিল সেই সব ঋষি পত্নীদের। তারা তাদের স্বামীর কাছে নিত্যদিন গিয়ে অহল্যার নামে কটূক্তি করতেন এবং গৌতমের কথা বলে ঋষিদের উত্ত্যক্ত করে তুলতেন। আবার অন্য একটি কাহিনী অনুসারে ঋষি গৌতমের প্রতিপত্তি দেখে বাকি ঋষিরা তার ওপর ঈর্ষা করতে শুরু করেন। তবে যাই হোক না কেন, অবশেষে সমস্ত ঋষিরা একত্র হয়ে গৌতমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। তারা চেয়েছিলেন ঋষি গৌতম যেন তাদের ওপর রুষ্ট না হন, অথচ সেই স্থান ত্যাগ করে চলে যান। ঋষিরা তখন গণেশের তপস্যা করতে থাকেন এবং গণেশ স্বয়ং প্রকট হলে তারা গণেশকে তাদের উদ্দেশ্য জানান। গণেশ ঋষিদের এই অনৈতিক অভিপ্রায়ের সমালোচনা করলেও শেষ পর্যন্ত তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে সাহায্য করেন। গৌতমের ফসলের ক্ষেতে একটি গরুর ছদ্মবেশে ফসল খেয়ে বেড়াতে থাকেন গণেশ। গৌতম গরুটিকে তাড়ানোর জন্য দুর্বা ঘাস ছুঁড়ে মারেন, কিন্তু সেই সামান্য আঘাতেই গরুটির মৃত্যু হয়। মতান্তরে সেই গরুটি ছিলেন আসলে পার্বতী দেবীর বন্ধু জয়া। তখন গোহত্যার পাপ থেকে বাঁচার জন্য তিনি ভগবান শিবের প্রার্থনা করেন যাতে ভগবান শিব সেই স্থানে গঙ্গাকে দিয়ে যান। গঙ্গাকে সেখানে নিয়ে আসার উদ্দেশ্য ছিল যাতে তিনি গঙ্গায় স্নান করে নিজের পাপ ধুয়ে নিতে পারেন। এই কিংবদন্তির জন্য অন্য একটি গল্প প্রচলিত আছে। প্রচণ্ড দুর্ভিক্ষের সময় গৌতমের তপস্যায় সন্তুষ্ট হয়ে বরুণদেব তার আশ্রমে বৃষ্টি দেন। সেই বৃষ্টির ফলে গৌতম সেখানে শস্য উৎপাদন করেন এবং ঋষিরা তার আশ্রমে আশ্রয় নেন। ঋষিদের আশীর্বাদে গৌতমের প্রতিপত্তি বাড়তে থাকলেও ইন্দ্রের পদমর্যাদা নড়বড়ে হয়ে ওঠে। ফলে ইন্দ্র সমগ্র তম্বক এলাকায় বৃষ্টির ব্যবস্থা করেন যাতে ঋষিরা গৌতমের আশ্রম ছেড়ে নিজেদের জায়গায় চলে যেতে পারেন। এর মধ্যেই ধান খেতে গো হত্যার ঘটনাটি ঘটে এবং সেটি ছিল জয়ার ছদ্মরূপ। গো হত্যার অপরাধে ঋষিরা তার আশ্রমে খাদ্য গ্রহণে অস্বীকৃত হন এবং সেই স্থান পরিত্যাগে বাধ্য হন। গৌতম এই পাপের প্রায়শ্চিত্ত করার উপায় ঋষিদের কাছে জানতে চাইলে ঋষিরা তাকে শিবের কাছে যেতে এবং গঙ্গা স্নানের উপদেশ দেন। তখন শিবের উপাসনা করেন ঋষি গৌতম। শিব আবির্ভূত হলে তিনি শিবের কাছে গঙ্গা প্রার্থনা করেন। শিব তখন ব্রহ্মগিরিতে গঙ্গাকে আনতে চাইলেও গঙ্গা সেখানে আসতে চাননি। পরে শিবের তাণ্ডব নৃত্যে ভয় পেয়ে সেখানে এলেও বারে বারে গঙ্গা তার গতিপথ পরিবর্তন করতে থাকেন। এর ফলে ঋষি গৌতম গঙ্গা স্নান করতে পারেন না। তিনি যখনই গঙ্গায় স্নান করতে যাওয়ার চেষ্টা করেন, গঙ্গা তখনই সেই স্থান ছেড়ে পালায়। তখন গঙ্গাকে ধরে রাখবার জন্য ঋষি গৌতম গঙ্গাকে মন্ত্রপুত কুশ বা ঘাসের গণ্ডি দ্বারা আবদ্ধ করে ফেলেছিলেন। সেই কারণে এখানে অবস্থিত কুণ্ডটি কুশাবর্ত কুণ্ড নামে পরিচিত। বিশ্বাস করা হয় সেই কুণ্ড থেকেই গোদাবরী নদীর উৎপত্তি হয়েছিল। গঙ্গা সেখানে এলেও তিনি সেখানে একা থাকতে চাননি এবং বলেন শিব যদি সেখানে তার সঙ্গে অবস্থান করেন তবেই তিনি থাকবেন। এই কারণেই এবং দেবতাদের অনুরোধেও শিব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন। এই ছিল ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের গল্প। অন্য একটি কাহিনী অনুসারেও ত্রম্বকেশ্বর হল সেই স্থান যেখানে ব্রহ্মা পৃথিবী সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে তপস্যা করেছিলেন। পেশোয়া বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামেও পরিচিত, তিনি এই ত্রম্বকেশ্বর মন্দিরের বর্তমান রূপটি নির্মাণ করেছিলেন। পেশোয়া বালাজি বাজিরাও ত্রম্বকেশ্বরের বিভিন্ন গুরুজিকে তাম্রপত্র অর্পণ করেছিলেন। সেই তাম্রপত্র বহু প্রজন্ম ধরে সংরক্ষিত হয়ে আসছে এবং তাম্রপত্রধারী পণ্ডিতরাই ত্রম্বকেশ্বর মন্দিরে অনুমোদিত পুরোহিত। এই ত্রম্বকেশ্বর মন্দির অসাধারণ স্থাপত্য শৈলীর এক নিদর্শন। মূল মন্দিরটির মুখ পূর্ব দিকে এবং মন্দিরের দৈর্ঘ্য 265 ফুট এবং প্রস্থ 218 ফুট। মন্দিরের চারিদিকে 4টি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের উত্তর দিকের প্রবেশদ্বারটি সবচেয়ে বড় এবং সাধারণত এই দ্বার দিয়েই ভক্তরা প্রবেশ করেন। মন্দিরটি মূলত কালো পাথরের তৈরি এবং মন্দিরের গায়ে নাগারা স্থাপত্য শৈলীর কাজ লক্ষ্য করা যায়।
মন্দিরের পশ্চিম ও দক্ষিণ প্রবেশদ্বারের মাঝখানে রয়েছে অমৃতকুণ্ড, যা গভীরতা মন্দিরের উচ্চতার সমান। এই কুণ্ডের জল পুজোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আরও যে 3টি জলকুণ্ড রয়েছে সেগুলি হলো বিশ্বতীর্থ, বিস্নান তীর্থ এবং মুকুন্দ তীর্থ। পূর্ব দিকের ফটক দিয়ে প্রবেশ করলে গম্বুজ আকৃতির ছাউনি বিশিষ্ট আকর্ষণীয় একটি হলঘর রয়েছে। 12 ফুটের বর্গাকৃতি একটি মার্বেলের ওপর দেখা যাবে কচ্ছপের একটি মূর্তি। মূল মন্দিরের মুখোমুখি গেটের বিপরীত দিকে নন্দীর একটি মন্দির রয়েছে। এছাড়াও এই মন্দিরের ভিতরে পার্বতী এবং গণেশের জন্য মন্দির রয়েছে। তাছাড়া গঙ্গাদেবী, জলেশ্বর, রামেশ্বর, গৌতমেশ্বর, পরশুরাম, রাম, কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণ প্রভৃতি দেবতার বেশ কয়েকটি মূর্তি রয়েছে। পশ্চিম দিকে মন্দিরের প্রধান গর্ভগৃহ। 5টি ধাপ নেমে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। সেখানে কালো শিলার মাঝে একটি গর্তের মধ্যে 3টি আঙুল আকৃতি ছোট ছোট শিলা দেখা যায়। যে 3টি শিলা আসলে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্ব করছে। শিবের লিঙ্গটি থেকে অবিরাম জলের প্রবাহ চলছে, যেটি আসলে গঙ্গার প্রবাহ বলেই মনে করেন ভক্তরা। এই জ্যোতির্লিঙ্গের পূর্ব দিকে দেবী পার্বতীর একটি মার্বেল মূর্তি লক্ষ্য করা যায়। বছরের বিভিন্ন সময়ে ত্রম্বকেশ্বরে বেশ কিছু উৎসব ধুমধাম করে পালিত হয়। প্রথমেই বলতে হয় মহাশিবরাত্রির কথা। ফাল্গুন মাসের এই বিশেষ দিনে এখানে বিশেষভাবে পুজোর আয়োজন করা হয়ে থাকে। মূলত সোমবার এবং শিবরাত্রির সময় জ্যোতির্লিঙ্গকে একটি মহামূল্যবান পাথর দিয়ে খচিত মুকুট পরানো হয়। মনে করা হয় এটি মহাভারতের পাণ্ডবদের সময়কার মুকুট। তারপর জ্যোতির্লিঙ্গকে পালকি করে গ্রামের পথে শোভাযাত্রার জন্য বের করা হয়। রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত কীর্তন হয়। মহাশিবরাত্রির সময় এখানে বিরাট মেলা হয়। আবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হয় হোলিকা পূজন। দ্বিতীয় দিনে হয় ধূলিবন্ধন। সেদিন দেবতাকে বিশেষভাবে অলঙ্কৃত করা হয় এবং পঞ্চম দিনে হয় রঙ্গপঞ্চমী। সেই দিন দেবতার গায়ে রং ছড়িয়ে দেওয়া হয়। এই ত্রম্বকেশ্বর মন্দিরে কখনো কখনো বিশেষভাবে ত্রিপিণ্ডী শ্রাদ্ধ পূজা, মহামৃত্যুঞ্জয় পূজা, নারায়ণ নাগবলি পূজা, কালসর্পযোগ পূজা ইত্যাদি পূজাগুলি হয়ে থাকে। গণেশ চতুর্থী এখানে উদযাপিত আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রত্যেক বছর এই সময় টানা 10 দিন ধরে উদযাপন চলতে থাকে। ত্রম্বকেশ্বরে পালিত আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া। মূলত বৈশাখ মাসে এটি উদযাপিত হয়। চৈত্র মাসের প্রথম দিন গুড়ি পাড়ওয়া উৎসব নামে পরিচিত একটি উৎসব বিশেষ পূজার মাধ্যমে উদযাপিত হয়ে থাকে। শ্রাবণ মাসে নাগপঞ্চমীও অনুষ্ঠিত হয় এই মন্দিরে। সাধারণত জুলাই বা আগস্ট মাসে এই উৎসবটি পালিত হয়। কুম্ভ মেলার সময় লক্ষ লক্ষ ভক্ত গোদাবরীতে স্নান করে শুদ্ধ হয়ে তারপর ত্রম্বকেশ্বরে গিয়ে পুজো দেন। সেপ্টেম্বর বা অক্টোবরে নবরাত্রি উৎসবের উদযাপন খুব ধুমধাম করে করা হয় এই মন্দিরে। নবরাত্রি অর্থাৎ 9টি রাত ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপকে বিশেষভাবে পূজা করা হয়। শেষে দুর্গাপূজা এবং বিসর্জনের মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে। এই ত্রম্বকেশ্বর মন্দিরে কাল ভৈরব জয়ন্তী পালিত হয়ে থাকে। ভগবান শিবেরই একটি উগ্র রূপ কাল ভৈরবের জন্মদিন হিসাবে পালিত হয় দিনটি। খুবই ভক্তি এবং শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠান উদযাপন করা হয়ে থাকে। এই ছিল ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের সমস্ত তথ্য। এই হচ্ছে ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড, 245 নম্বর বাসের স্ট্যান্ড এটি। সকাল 6টা 25 মিনিটে বাস যাত্রা শুরু করেছিলাম। এখন বাজে ঘড়িতে সকাল 7টা 35। পৌঁছে গেলাম ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে। তো এবার এখান থেকে আমরা পায়ে হেঁটে চলে যাব ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করতে। আমাদের ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড, এই বাসে করেই আমি এলাম ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে। ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডের গা দিয়েই রাস্তা চলে গেছে ত্রম্বকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। খুব বেশি হলে 500 মিটার হবে। এই হচ্ছে ব্রহ্মগিরি পাহাড়। এই ব্রহ্মগিরি পাহাড়ের পাদদেশেই হচ্ছে আমাদের ত্রম্বকেশ্বর মন্দির। নাসিক রোড রেলওয়ে স্টেশনের বাস স্ট্যান্ড থেকে ত্রম্বকেশ্বর মন্দিরের দূরত্ব 40 কিলোমিটার, আর নাসিক শহর থেকে ত্রম্বকেশ্বর মন্দিরের দূরত্ব 28 কিলোমিটার। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে আমাদের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম পবিত্র একটি
হিন্দু তীর্থস্থান। এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির চত্বরের আশেপাশে এরকম অনেক হোটেল, ধর্মশালা, খাবারের দোকান সবকিছুই তোমরা পেয়ে যাবে। এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে। তো আমরা এই ত্রম্বকেশ্বর মন্দির যে দর্শন করব, সেই মন্দির কিন্তু গোদাবরী নদীর উৎপত্তি যেখান থেকে হয়েছিল সেই ব্রহ্মগিরি পাহাড়ের পাদদেশে রয়েছে। 1755 সাল থেকে 1786 সালের মধ্যে পেশোয়া বালাজি বাজিরাও কালো পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন। আমরা বাস স্ট্যান্ড থেকে এই সোজাসুজি এই পথ দিয়ে এসে এই যে পথ দেখছো, এই পথ দিয়ে তোমাদেরকে মন্দিরের দিকে যেতে হবে। তো এই হচ্ছে সেই পথ, এই পথ দিয়ে তোমাদেরকে মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। এখানে অনেক পুজো সামগ্রীর জিনিস পেয়ে যাবে। আমাদের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গে তোমরা মূলত ভগবান শিবের মূর্তি দেখো, তবে এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে ছোট ছোট 3টে লিঙ্গ রয়েছে, যা মহাদেব, বিষ্ণু এবং ব্রহ্মার প্রতীক হিসাবে মনে করা হয়। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। চলো মন্দিরের সামনে যাওয়া যাক। পরে গাড়ি নিয়ে আসবে, তাদের একদম মন্দিরের সামনে তোমরা নামতে পারবে। মন্দিরের আশেপাশে অনেক শু র্যাক, জুতো রাখার জায়গা রয়েছে। এই দেখো লেখা আছে শু স্ট্যান্ড। এখানে অনেক খাবারের দোকান রয়েছে, যারা মন্দির দর্শন করে বেরিয়ে খেতে চাও তো খেতে পারবে। এই হলো সেই ত্রম্বকেশ্বর মন্দির। এখানে তোমরা মন্দিরের আশেপাশে অনেক তোমাদের ফুল পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবে, তার সেখানেই তোমরা জুতো রেখে দিতে পারবে। ত্রম্বকেশ্বর মন্দিরের পাশ দিয়ে পায়ে হেঁটে জাস্ট গুনে গুনে 10 থেকে 20 পা, সেই 20 পা গেলে ওয়ে টু ডোনেশন দর্শন, যারা ভিআইপি দর্শন করবে তাদের জন্য হচ্ছে 200 টাকার টিকিট। সেই টিকিট কেটে তোমাদেরকে প্রবেশ করতে হবে। এই হচ্ছে ডোনেশন দর্শনের টিকিটের লাইন, 200 টাকার ভিআইপি দর্শনের লাইন। এই পথ দিয়ে তোমাদেরকে ভিআইপি দর্শন করতে হবে। আমি ভিআইপি দর্শন করছি না, আমি যাচ্ছি ফ্রি লাইনে দর্শন করতে। সেই পথ দিয়ে আমি তোমাদেরকে ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করাবো। তো চলো ত্রম্বকেশ্বর মন্দিরের ফ্রি দর্শন লাইনের দিকে যাওয়া যাক। ফ্রি দর্শন করার লাইন হচ্ছে এটি, দর্শন করার পথ হচ্ছে এই পথ। এই হচ্ছে সেই পথ, মন্দির দর্শন করতে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গিয়েছি। এইভাবে তোমাদেরকে ঘুরে ঘুরে মন্দির দর্শন করতে হবে। দেখো কত ভিড় হয়, যে এত ব্যারিকেড রয়েছে, এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির দর্শন করতে হয়। আজকে এখন ভোর সকাল 8টা বাজে, সেই কারণে পুরো ফাঁকা, নাহলে এটা হচ্ছে ফ্রি দর্শন করার লাইন। এরকমভাবে মানুষকে ঘুরে 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 মন্দির দর্শন করতে হয়। এখানে দেখো টিভিতে দেখাচ্ছে মন্দির দর্শন। তো এই হচ্ছে লাইন। এখানে সব টিভির মাধ্যমে মন্দিরে কী রকম পরিস্থিতি সেটা তোমাদের কাছে তুলে ধরবে। দেখ অলরেডি এইখানে ভিড় হয়েই গেছে। এইভাবে ঘুরে ঘুরে লাইন দিয়ে তোমাদেরকে মন্দির দর্শন করতে হবে। এইভাবে লাইন পড়েছে। এই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ, মূল মন্দিরের প্রবেশ পথ। এখানে এসে ফ্রি দর্শন এবং ভিআইপি দর্শন এক জায়গায় হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মন্দিরের
দর্শন করার পর এই পথ দিয়ে তোমরা বেরিয়ে যাবে। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। এই মন্দিরও রিপেয়ারিংয়ের কাজ চলছে। এই পথ দিয়ে মন্দির থেকে বেরোলাম দর্শন করে। এখন সমগ্র মন্দির ঘুরে দেখতে চলেছি। 8টার সময় ফ্রি দর্শন লাইনে প্রবেশ করেছিলাম। 8:45 মধ্যেই জ্যোতির্লিঙ্গ দর্শন করে বেরিয়ে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। যে ত্রম্বকেশ্বর শিব মন্দির, এই ত্রম্বকেশ্বর মন্দিরের পেছনেই এই রকম মূর্তি করা আছে। দর্শন করে বেরিয়ে পড়েছি। দেখো এখন 45 মিনিটের মধ্যে কী রকম ভিড় মন্দির দর্শন করার। এই পথ দিয়ে মন্দির থেকে মন্দির দর্শন করে বেরিয়েছি। সমগ্র মন্দির প্রাঙ্গণ काय करणार तरी इथं तुम्ही तिथं आणि 4 गेल्यावर মন্দিরের ভেতরে যে গর্ভগৃহ আছে সেখানে তোমরা ছবি ক্যামেরা কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না, কিন্তু মন্দির চত্বরে মন্দিরের ভেতরে এখানে তোমরা ফ্রি লাইনে দর্শন করবে। সেই লাইন যতক্ষণ না গর্ভগৃহ অবধি পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি তোমরা ছবি ক্যামেরা ভিডিও সব কিছু করতে পারবে। কিন্তু যেই মুহূর্তে তোমরা গর্ভগৃহে প্রবেশ করে যাবে তখন থেকে কিন্তু আর ফোন আর অ্যালাউ না। তোমাদেরকে কিন্তু পকেটের ভেতরে ফোন রেখে গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবে। এই যে পথ মানে এই যে অংশটা দেখছো, এখান থেকে গর্ভগৃহে যে জল ঢালা হচ্ছে সেই জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আগে এখানে স্পর্শ করতে দিত, এখন আর সেই স্পর্শ করার কোনো সুযোগ নেই। মন্দির দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণ থেকে। এই গেট দিয়ে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। প্রাঙ্গণের পেছনেই রয়েছে ব্রহ্মগিরি পাহাড়, যেখান থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। এই পথ দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণ থেকে। এই হচ্ছে মন্দির। এই পথ দিয়ে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির চত্বরে অনেক পুজো সামগ্রীর দোকান, খাবারের দোকান, ধর্মশালা। এখানে যদি তোমরা থেকে মন্দির দর্শন করতে চাও তার জন্য অনেক হোটেল সব কিছুই রয়েছে এই মন্দির চত্বরে আশেপাশে। মন্দির দর্শন করে তো চলে এসেছি, এবার যাচ্ছি গোদাবরী নদীর উৎপত্তি স্থলের কাছে। মন্দিরের আশেপাশে এরকম প্রচুর খাবারের দোকান রয়েছে। আর এই যে পথ দেখছো, এই পথ ধরে সোজা চলে গেলে, যদি তোমরা বুঝতে না পারো চেনার জন্য বলে দিচ্ছি, এই যে সাদা সাদা যে লাইন করা রয়েছে রাস্তার উপরে, এই রাস্তা ধরে সোজা চলতে থাকবে, তোমরা গোদাবরী নদীর উৎপত্তি স্থলে পৌঁছে যেতে পারবে। দর্শন করার পর এই রেস্টুরেন্টে আমি আজকে সকালের ব্রেকফাস্ট সারবো। প্লেট হচ্ছে 50 টাকা, স্যান্ডউইচের প্লেট হচ্ছে 40 টাকা। ছিল আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। এটা ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করে বেরিয়ে যাবার পথ। এই পথ দিয়ে বেরোলেই মন্দিরের বাহির গেট দিয়ে বাদিকে সোজা স্ট্রেট এগিয়ে চললে তোমরা গোদাবরী নদীর উৎপত্তিস্থলে পৌঁছে যাবে। মন্দিরের বাহির পথের অপোজিটেও রয়েছে অটো স্ট্যান্ড, যে যারা হাঁটতে চলতে অক্ষম, শারীরিকভাবে যারা অক্ষম, বয়স্ক যারা রয়েছে তাদের জন্য এই অটোর ব্যবস্থা রয়েছে। তো তোমরা এইভাবেও অটোর মাধ্যমে পৌঁছে যেতে পারো গোদাবরী নদীর উৎপত্তিস্থলের কাছে। এই চত্বরেও অনেক হোটেল রয়েছে। এই পথ দিয়ে এগিয়ে চললাম। তো বেলা বাড়ছে, নাসিকের ত্রম্বকেশ্বরের মন্দির সংলগ্ন এরিয়ার তাপমাত্রাও কিন্তু বাড়তে থাকছে। এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু বাজার এরিয়া, এখানকার স্থানীয় মানুষদের বাজার এরিয়া। এখানে বিভিন্ন রকম শাকসবজি, ফুল, মালা সব কিছুই বিক্রি হচ্ছে। নদীর উৎসস্থলের দিকে যে আসছো, সেই আসার পথে এখানে ফলের মার্কেট রয়েছে, তোমরা চাইলে ফল কিনে নিয়ে যেতে পারো। তো এসে গেছি গঙ্গা গোদাবরী মন্দিরের সামনে। এই হচ্ছে শ্রী গঙ্গা গোদাবরী মন্দির। এই হচ্ছে সেই জায়গা, গোদাবরী নদীর উৎপত্তিস্থল বলা হয় একে। কুশাবর্ত, তীর্থরা কুশাবর্ত।
তো এই হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তিস্থল কুশাবর্ত ঘাট। সবাই স্নান করে, তোমরা চাইলেও স্নান করে নিতে পারো। এই কুশাবর্ত ঘাট গঙ্গা গোদাবরী মন্দির নামেও পরিচিত। কুশাবর্ত ঘাট মানে যেটি গোদাবরী নদীর উৎপত্তিস্থল, সেই উৎপত্তিস্থল দেখা হয়ে গেল। এবার ফিরে যাচ্ছি আমার হোটেলের পথে, ফিরবো সেই বাসে করেই। 245 নম্বর বাস ধরে আমরা ফিরে চলে যাচ্ছি আমাদের হোটেলের পথের উদ্দেশ্যে। তো ঘাট থেকে ফেরার পথে এইখান থেকে ব্রহ্মগিরি পর্বতকে খুব সুন্দর দেখতে লাগছে, সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। চলে এলাম ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করে ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডের সামনে। এই বাসে করে ফিরে যাব নাসিক রোড রেলওয়ে স্টেশনে, যেখানে রয়েছে আমার হোটেল। 245-এর এ বাসে করে আমরা এখন ফিরে যেতে চলেছি নাসিক রোড রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই হচ্ছে 245-এর এ বাস। 210 টাকার টিকিট 3 জনের, ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড থেকে নাসিক রোড রেলওয়ে স্টেশন অবধি বাস ভাড়া। 10:41 আমাদের বাস ছেড়ে দিল ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড থেকে নাসিক রোড রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই ছিল ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। তো এখন বাস আমাদের এগিয়ে চললো নাসিক রোড রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে লরি যেদিক দিয়ে আসে ওই দিক দিয়ে বাঁদিকে চলে যাচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পলের উদ্দেশ্যে, আর আমাদের বাস এখান থেকে ডান দিক নিয়ে এগিয়ে যাবে নাসিক রোড রেলওয়ে স্টেশনের দিকে। হচ্ছে টাকসাল, এখান থেকে কারেন্সি ছাপানো হয়, আমাদের ভারতীয় নোট এখানে ছাপে। তো এসে গেছি নাসিক রোড বাস স্ট্যান্ডে। এই হচ্ছে নাসিক রোড বাস স্ট্যান্ড।
হ্যাঁ, এই হচ্ছে 245-এর এ বাস। এই বাস আমাদের এসে পৌঁছালো নাসিক রোড রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ডে। আমাদের বাস সকাল 10:41 ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করেছিল নাসিক রোড রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে দুপুর 12:35। বাস এসে পৌঁছালো নাসিক রোড রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ডে। তো বুঝে নাও কতক্ষণ টাইম লাগলো নাসিক রোড রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ডে পৌঁছাতে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন ভ্রমণ যাত্রা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে পাশে থেকো। আজ যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখবে তাদের কাছে অনুরোধ করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আসছি নাসিক শহরে যে সমস্ত দর্শনীয় স্থান আছে তার ওপর একটি ভ্রমণ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।